Hey everyone, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো এবং সুস্থ আছো। তোমাদের ফার্স্ট ইয়ারের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি থেকে আজকে আমি আলোচনা করব। যেহেতু 24 তারিখে পরীক্ষা শুরু, তাই আমি এখন থেকে ভিডিও মেক করা শুরু করব। যার যে সাবজেক্টের সমস্যা, যে টপিকের সমস্যা আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবে। আমি সেই অনুযায়ী ভিডিও মেক করার চেষ্টা করব এবং ভিডিও দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি কেউ যদি আমার কাছ থেকে হ্যান্ড নোট চাও, তাহলে অবশ্যই আমি হ্যান্ড নোট প্রোভাইড করব, কিন্তু আমার হ্যান্ড নোটটি হবে পেইড হ্যান্ড নোট, যেখানে আপনাকে বা তোমাদেরকে টাকা দিয়ে কোর্সটি হ্যান্ড নোটটি নিতে পারবে। তোমরা খুব সহজভাবে আমি হ্যান্ড নোট তৈরি করেছি। সো আশা করি তোমরা সবাই আমার হ্যান্ড নোটটি বুঝতে পারবে। শেল-আই কম্পেয়ার, আমি এখন আজকে তোমাদের সাথে শেল-আই কম্পেয়ার দি টু এ সামার্স দিয়ে আরও যেসব কবিতাগুলোর আছে আমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে, সবগুলোর ব্যাপারে হালকা আলোচনা করব। ছোট ছোট সামারাইজগুলো করব কবিতার। 9টা বা 10টা 8টা কবিতা মনে হয় আছে, সবগুলো কবিতারই সামারাইজ করব আমি সবগুলো কবিতা। শেল-আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, অথর উইলিয়াম শেক্সপিয়র লিখেছেন এই কবিতাটি। এটি হলো একটা সনেট। পাবলিশিং ডেট 1609, 1609 সালে পাবলিশড ইন শেক্সপিয়ার সনেটে, মানে 1609 সালে তিনি এটি কি করেছেন, পাবলিশড করেছেন। টাইপ অফ পোয়েম হলো সনেট এবং শেক্সপিয়ারিয়ান স্টাইলে এই সনেটে রাখা হয়েছে। রাইম স্কেল বা স্টাইল হলো, এটা রাইম স্কেলটি হলো এ বি সি ডি ই এফ জি জি। মেইন থিমস হলো বিউটি, নেচার, টাইম, ইমর্টালিটি থ্রু পোয়েট্রি। মানে এখানে মেইন থিমটা কি আছে, বিউটি, সৌন্দর্য, নেচার, প্রকৃতি, সময়, ইমর্টালিটি মানে হলো আমৃত্যু পর্যন্ত বেঁচে থাকা থ্রু পোয়েট্রি। কবিতার মাধ্যমে আজীবন বেঁচে থাকার কথা এখানে বলা হয়েছে। তো আমরা সামারিতে চলে আসি। ইন দিস সনেট শেক্সপিয়ার কম্পেয়ার্স হিজ বিলাভেড টু এ সামার্স ডে। এই সনেটে শেক্সপিয়ার নিজেকে কি করেছে, কম্পেয়ার করছে তার বিলাভেডকে, তার ভালোবাসার মানুষকে একটা গ্রীষ্মের দিনের মতো। এখানে একটা কথা বলে রাখি যে উইলিয়াম শেক্সপিয়র তো মূলত ইংল্যান্ডের বা ওরকম জায়গায় আশেপাশে ছিলেন, বসবাস করতেন। তো ইংল্যান্ডে বা ওসব জায়গায়, ফরেন কান্ট্রিগুলোতে মেইনলি অনেক ঠান্ডা থাকে, তাই ওরা সামার্স ডের জন্য ওয়েট করতে থাকে যে কখন তারা সামার্স ডে আসবে, সুন্দর উষ্ণ থাকবে প্রকৃতিটা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে, তারা সমুদ্রের পাড়ে গিয়ে সানবাত করবে ইত্যাদি আর কি। তাই এখানে কবিতায় কবি শেক্সপিয়র সামার্স ডে বলতে এখানে তার বিলাবাটকে একটি সামার্স ডে বা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করেছেন। বাট কনক্লুজ দ্যাট দ্য বিলাভেড বিউটি সারপাসেস ইট। এখানে সারপাসেস ইট বলতে মানে অতিক্রম করা, সব সামনে চলে যাওয়া এরকম বোঝানো হয়েছে। যেমন যে বাট কনক্লুডস দ্যাট দ্য বিলাভেড বিউটি সারপাসেস ইট, কিন্তু সামার্স ডে থেকেও অনেক সুন্দর তার বিলাভেডের সৌন্দর্যটা, যেটা অতিক্রম করে গিয়েছে সামার্স ডেও। While summer's day can be unpredictable and fleeting, the beauty of this beloved is eternal, preserved through the poem itself, granting the beloved immortality. এখানে বলা হয়েছে যে while summer days can be unpredictable and fleeting, summer's day যদিও unpredictable হয়, মানে চিন্তার বাইরে হয়, যেটা চিন্তা করা যায় না, বা এটাতে আপ ডাউন থাকে সামার্সে, কখনো গরম, কখনো অতিরিক্ত রোদ, কখনো উষ্ণতা, কখনো প্রকৃতির পরিবর্তন ইত্যাদি যখন বোঝায় মানে থাকে। দ্য বিউটি অফ দ্য বিলাভেড ইজ ইটার্নাল, কিন্তু তার বিলাভেড বা ভালোবাসার মানুষের সৌন্দর্যটা হলো ইটার্নাল, অন্তিম, যেটার কোনো শেষ নেই। প্রিজার্ভ থ্রু দ্য পোয়েম ইটসেলফ, গ্র্যান্টিং দ্য বিলাভেড ইমর্টালিটি। এবং কি বলা হয়েছে এখানে, যে তিনি চাচ্ছেন তার কবিতার মাধ্যমে তার ওয়াইফের বা বিলাভেডের, যার কথাই বলা হয়েছে এখানে, তো বিলাভেডকে কি বলা হয়েছে, ইমর্টালিটি, তার সৌন্দর্যটা তিনি কবিতার মাধ্যমে লিখে যেতে চান, যেটা ইমর্টাল হবে। তো আশা করি বুঝতে পেরেছো। আমি আবার প্রথম থেকে একটু বলছি যে শেল-আই কম্পেয়ার দি কবিতায় কবি, এটির একটি সনেট এবং এই কবিতাটি শেক্সপিয়ারিয়ান স্টাইলে লেখা হয়েছে। এবং এই কবিতায় শেক্সপিয়র কি বলেছেন, যে তার বিলাভেডকে তিনি সামার্স ডে এর সাথে তুলনা করেছেন এবং বলেছেন সামার্স ডে সৌন্দর্য থেকে তার বিলাভেডের সৌন্দর্য আরও অনেক বেশি, যেটা সামার্স ডেকেও সারপাস করেছে। এবং যখন সামার্স ডে কিছুটা আনপ্রেডিক্টেবল হয়, কিন্তু তার বিলাভেডের সৌন্দর্য কখনো আনপ্রেডিক্টেবল হয় না, সেটা অন্তিম সময় পর্যন্ত
থাকে এবং তার এই সৌন্দর্য তিনি কবিতার মাধ্যমে সারা জীবনের জন্য লিখে যেতে চান, লিখে গিয়েছেন আর কি, এরকম বোঝানো হয়েছে। তো এখন আমরা জন ডানের কি বলে এটাকে, দ্য গুড মোরো কবিতা থেকে আলোচনা করব। এখানে বলা হয়েছে অথর জন ডান, তিনি এই কবিতাটি লিখেছেন 1633 সালে এবং এটা পাবলিশড হয় সংস অ্যান্ড সনেটসের মধ্যে। এটা একটা মেটাফিজিক্যাল পোয়েম। রাইম স্কিম বা স্টাইল হলো ABCCC। ইন ইচ স্ট্যান্ডায় রাইম স্কিলটা এরকম। মেইন থিম হলো লাভ, অ্যাওয়েকনিং, এক্সপ্লোরেশন অফ দ্য সেলফ। সামারিতে চলে আসি। দিস পোয়েম ডিসক্রাইব দ্য স্পিকার ওয়েকিং আপ টু এ নিউ কাইন্ড অফ লাইফ। নিউ কাইন্ড অফ লাভ, এখানে কবিতায় কবি একটি নতুন অন্যরকম একটা সৌন্দর্য ভালোবাসার কথা তুলে ধরেছেন। হি রিফ্লেক্টস অন হিজ পাস্ট এক্সপিরিয়েন্সেস, তিনি তার কবিতায় কিছু প্রতিচ্ছবি দিয়েছেন তার অতীত জীবনের কিছু অভিজ্ঞতা সম্পর্কে। রিয়ালাইজিং দে ওয়ার ইনসিগনিফিকেন্ট কম্পেয়ার টু দ্য প্রেজেন্ট লাইফ, কিন্তু তিনি রিয়ালাইজ করতে পেরেছেন যে তার এই সৌন্দর্যটা ইনসিগনিফিকেন্ট বর্তমান সময়ের কম্পেয়ার টু দ্য প্রেজেন্ট লাভ, মানে বর্তমান সময়ের ভালোবাসাটা তার আগের সময়ের ভালোবাসা থেকেও অনেক বেশি গভীর, সুন্দর, এরকম বোঝানো হয়েছে। দ্য পোয়েম এক্সপ্লোর দ্য মার্জিং অফ টু সোলস ইনটু ওয়ান, এখানে বলেছে দুইটা সোল, মানে তার বিলাভেড এবং তার ওয়াইফকে বলতে পারো এখানে, তার বিলাভেড বা তার মধ্যে যে সোলটা আছে, যে আত্মাটা আছে, তাদের দুজনের আত্মা এক হয়ে গিয়েছে। এক্সিস্টিং ইন এ নিউ ওয়ার্ল্ড দেয়ার ওন, ইমিউনি টু চেঞ্জ অ্যান্ড ডিকে। এক্সিস্টিং ইন এ ওয়ার্ল্ড অফ দেয়ার ওল বলতেছে তাদের ভালোবাসাটা এমন একটা ভালোবাসা যেটা কখনো অবক্ষয় হবে না বা পরিবর্তন হবে না। তো এই কবিতার 4টি লাইন আমি এখানে আলোচনা করেছি। যে জন ডান এর দ্য গুড মোরো কবিতাটি শুরু হয়, নিচের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ এখানে দেওয়া হলো এবং অরিজিনাল দেখো এখানে আমি লিখেছি যে আই ওয়ান্ডার বাই মাই ট্রথ হোয়াট দাও আই ডিড টিল উই লাভড উই নট win till then but sucked on country pleasures childishly and snorted with the 7 sleepers den। এখানে বাংলা অনুবাদটা আমি করে দিয়েছি সহজ ভাষায়। আমি সত্যি বলছি, আমি ভাবি তুমি আর আমি প্রেমে পড়ার আগে আমরা কি করতাম, তখনও কি আমরা দুধ ছাড়তে পারিনি, নাকি গ্রামের সাধারণ আনন্দের শিশুর মতো মেতে থাকতাম, নাকি আমরা ঘুমিয়েছিলাম সেই 7 স্লিপার্সের গুহায়। এরকম বলা হয়েছে। যখন তোমরা মনে করো কোনো কবিতা লিখতে যাবে তখন জন ডানের কিছু কিছু কোটেশন তোমাদের ইউজ করতে হবে, যে জন্য আমি এখানে সহজ ভাষায় বাংলা লিখে দিলাম। যে আমি চিন্তা করি যে আমাদের ভালোবাসাটা কেমন ছিল ছোট্টবেলায়, সেই ভালোবাসায় কি আমরা প্রেমে পড়ার আগে আমরা কি করতাম, আমরা কি তখনও দুধ ছাড়িনি, মানে তখনও কি আমরা ছোট ছিলাম, নাকি গ্রামের সাধারণ শিশুর মতোই আমরা মেতে থাকতাম, নাকি আমরা ঘুমিয়েছিলাম সেই 7 স্লিপার্সের গুহায়। 7 স্লিপার্সের সেলের গুহায় এটা বলতে একটি অন্য কাহিনী আছে, যেটা আমি তোমাদের যদি জানতে ইচ্ছে হয় তাহলে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, আপাতত আমি এটা বলছি না। তো শব্দার্থ এখানে দেওয়া আছে, শব্দার্থগুলো তোমরা নিজে নিজে পড়ে নিও। এই যে আমি এখানে দিয়েছি, একটু দেখে নিও তোমরা। আমি এটা পড়াতে চাচ্ছি না, এটাও পড়াতে চাচ্ছি না, কারণ আমি তো অলরেডি বলে দিয়েছি যে তাদের ভালোবাসা ছিল অপরিপক্ক সাধারণ শিশুর মতো। ঠিক আছে, এই লাইনগুলো তোমরা নিজে নিজে পড়ে একটু বুঝে নিও। তারপরে আমি আসবো টু ড্যাফোডিলসে। তো টু ড্যাফোডিলসে আসার আগে আমি আবার একটু প্রথম থেকে সামারাইজ করতে চাই যে সেলাই না, সেটা হলো গিয়ে গুড মরো কবিতায় কবি মূলত তার চাইল্ডিশ লাভের কথা বলেছেন এবং বলেছেন যে তার ভালোবাসাটা ইটারনাল হবে, তার ভালোবাসাটাতে সে নতুন ধরনের এক ভালোবাসা হবে এবং সেই ভালোবাসাটা পূর্বের ভালোবাসার চেয়ে বর্তমান যুগের ভালোবাসাটা অনেক বেশি সিগনিফিক্যান্ট হবে এবং দুইটা সোল একটা সোলে পরিণত হবে, এরকম কথা বলা হয়েছে এখানে। এবং আমরা টু ড্যাফোডিলসে এবার চলে আসবো। টু ড্যাফোডিলসে আমরা মূলত এখন সামারাইজ করব, শর্ট সামারাইজ। যে এখানে প্রথমে বলছি যে অথর হলো রবার্ট হেরিক, পাবলিশিং ডেট 1648, পোয়েম হলো লিরিক্স, রাইম স্কিম বা স্টাইল হলো AABB। ইন ইচ স্ট্যান্জা মেইন থিম মোরালিটি, ট্রান্সাইন্স অফ লাইফ অ্যান্ড নেচার। টু ড্যাফোডিলস, রবার্ট হেরিক এখানে লিখেছেন যে ফেয়ার ড্যাফোডিলস উই উইপ টু সি ইউ হেস্ট অ্যাওয়ে সো সুন অ্যাজ ইয়েট দ্য আর্লি রাইজিং সান has not attained his noon. Stay until the hasting day has run, but to the even song and having prayed together we will go with you along.
We have short time to say as you, we have a short a spring, a as quick a growth to meet decay as you, or anything we die as your hours to do and dry away, like to the summer's rain, or as the pearls of morning's dew, never to be found again. এখানে প্রকৃতির সৌন্দর্যতা নিয়ে মূলত কবিতাটি লেখা হয়েছে যে তুমি তাড়াতাড়ি চলে যাও না। ড্যাফোডিলস ফুলটা এক ধরনের ফুল, এটা যে ফুলটা সকালে ফুটে এবং সন্ধ্যার মধ্যে যে ফুলটা মানে নষ্ট হয়ে যায়, মানে ফুলটার অনেক ক্ষণস্থায়ী একটা ফুল। তো কবিতায় এখানে কবি বলেছেন যে তুমি টু ড্যাফোডিলস বা ড্যাফোডিলকে এখানে পার্সোনিফাইজড করা হয়েছে যে তুমি এত তাড়াতাড়ি যেও না, তুমি আরো অনেক সময় থাকো, তুমি মানে মানুষের জীবনের অন্তিম সময়টার কথা এখানে বোঝানো হয়েছে। তো সামারিতে আসি আমরা। ইন দিস পোয়েম দ্য স্পিকার ল্যামেন্টস ইন শর্টলি বিউটি অফ ড্যাফোডিলস, using them a symbol of human life which is also brief and fragile. Just as daffodils bloom and quickly wither, so too do human life passes swiftly, reminding the reader of the inevitability of death. আমি যেটা বলেছি এখানে সেটাই আলোচনা করা হয়েছে যে এই পোয়েমে কবিতা বলেছেন যে ড্যাফোডিলসকে বলেছেন যে সে যেন এত অল্প সময় না বাঁচে, সে যেন আরো বেশি সময় বাঁচে, এবং তিনি এই ড্যাফোডিলকে তার হিউম্যান লাইফের সাথে কম্পেয়ার করেছেন যে হিউম্যান লাইফটা খুব ব্রিফ, সংক্ষিপ্ত, অ্যান্ড ফ্রেজাইল মানে হলো বঙ্গুর। ড্যাফোডিল যেরকম তাড়াতাড়ি ফুটে এবং তাড়াতাড়ি চলে যায় জীবন থেকে মানুষের, ঠিক হিউম্যান লাইফ পাস সুইফটলি, এবং মানুষের জীবন, বাস্তব জীবনও খুব শর্ট, সংক্ষিপ্ত, খুব তাড়াতাড়ি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, এরকম বোঝানো হয়েছে এখানে মেইনলি। তারপরে আমরা আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউডে আসবো, যে অথর হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পাবলিশিং ডেট হলো 1807, পাবলিশড ইন পোয়েম ইন 2 ভলিউমস। টাইপ অফ পোয়েম হলো লিরিক পোয়েম, আর রাইম স্কিম হলো ABCC ইন ইচ স্ট্যান্জা। মেইন থিম হলো নেচার, মেমোরি, সলিটিউড অ্যান্ড হ্যাপিনেস। এখানে বাংলা করার কোনো দরকার নেই, তোমরা আশা করি বুঝতে পেরেছো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1807 সালে এই কবিতাটি লিখেছেন। কবিতাটি একটি লিরিক পোয়েম এবং কবিতার স্ট্যান্জা আর মেইন থিমটা আমি বললাম মাত্রই। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউডে কবিতা এখানে সামারি যদি আমি আসি তাহলে দেখতে পাচ্ছি এখানে আছে যে দ্য স্পিকার রিকলস মানে পুনরায় মনে করে, এ টাইম হোয়েন হি ওয়ান্ডার্ড এলোন, যখন সে একা একা, ওয়ান্ডার্ড মানে এখানে ঘুরে বেড়ানো, চড়ে বেড়ানো, এরকম বোঝায় যে একা একা চড়ে বেড়াচ্ছে। ফিলিং লাইক এ সলিটারি ক্লাউড, একটা মেঘের মতো ফিল আসছে। আনটিল হি কেম অ্যাক্রস এ ফিল্ড অফ গোল্ডেন ড্যাফোডিলস, এখানেও ড্যাফোডিলসের আলোচনা করা হয়েছে যে তিনি কি করেছেন, ড্যাফোডিলসের একটা জায়গায় ফিল্ডে, মানে ওই জায়গাটায় ড্যাফোডিল ফুল যেখানে আছে, গোল্ডেন ড্যাফোডিল, সোনালী ড্যাফোডিল, সেখানে তিনি চড়ে বেড়াচ্ছেন বা ঘুরে বেড়াচ্ছেন। দ্য সাইট ফিলস হিম উইথ জয়, এবং এই যে সৌন্দর্যটা সেটা তার মধ্যে একটা জয়, একটা আনন্দ তৈরি করছে, এবং রিফ্লেক্ট অন ইস হাউ মেমোরি ব্রিংস হিম পিস, এবং তিনি এখানে রিফ্লেক্ট করেছেন যে তার মধ্যে কি পরিমাণ একটা শান্তি কাজ করছে এবং হ্যাপিনেস কাজ করছে এখানে ঘোরার কারণে। হোয়েন হি ইজ ফিলিং ডাউন অর অ্যালোয়েন ইন দ্য ফিউচার, এবং তিনি কিছুটা ডাউন ফিল করছে এবং অ্যালোয়েন ফিল করছে কি ভবিষ্যতের ব্যাপারে আর কি, সেটাই বলা হয়েছে। তো টু ড্যাফোডিলসে আমরা কি পাচ্ছি, টু ড্যাফোডিলস না, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউডে পাচ্ছি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটি লিখেছেন। এই কবিতায় তিনি ড্যাফোডিলসের একটি বাগানে ঘুরে বেড়াচ্ছে, একটা ফিল্ডে ঘুরে বেড়াচ্ছে, এবং তিনি জয় ফিল করছেন, তার মধ্যে কিছু শান্তি কাজ করছে, সুখ কাজ করছে, কিন্তু তিনি কিছুটা ডাউনও ফিল করছেন এবং ফিউচার, অ্যালোন ইন দ্য ফিউচার, এবং কিছুটা একাকিত্ব বোধও করছেন ভবিষ্যতের সাথে, ভবিষ্যৎ নিয়ে আর কি একাকিত্ব ফিল করছেন। এবার আমরা আসি ইউলিসিসে। ইউলিসিসের অথর হলো আলফ্রেড লর্ড টেনিসন, পাবলিশিং ডেট হলো 1842, পাবলিক ইন পোয়েমস। ইউলিসিস টাইপ অফ পোয়েম হলো এটা ড্রামাটিক মোনোলগ, রাইম স্কিম বা স্টাইল হলো ব্ল্যাঙ্ক ভার্স, আর মেইন থিমস হলো অ্যাডভেঞ্চার, এজিং, রেস্টলেসনেস, হিরোইজম। তো এখানে সামারিতে আমরা আসি, যে সামারিতে এখানে বলা হয়েছে ইন দিস মোনোলগ ইউলিসিস রিফ্লেক্ট অন হিজ লাইফ after returning from his adventures he finds himself bored and restless with domestic life। এখানে মূলত বলা হয়েছে ইউলিসিস ছিল একজন যোদ্ধা যে
যুদ্ধ করতো, বিভিন্ন জায়গায় যে যুদ্ধ করতো, অনেক বছর সময় ট্রয়ের যুদ্ধে ছিল। তো এখানেই যখন তিনি তার ওই লাইফ থেকে, ওই যুদ্ধ থেকে রিটার্ন, তিনি একজন রাজা ছিলেন, ওই যুদ্ধ থেকে তিনি যখন রিটার্ন করেন, যখন ফিরে আসেন, তখন কি বলে ওইটাকে, তখন তিনি অনেক বোর ফিল করেন, তার অনেক বয়স হয়ে যায়। তারপরও তিনি কি করেন, তিনি যুদ্ধে যেতে চান, তার এই বোরিং লাইফ তার কাছে ভালো লাগছে না। তো এসব ব্যাপারেই মূলত আলোচনা করা হয়েছে এখানে। এটা একটা অ্যাডভেঞ্চার এবং বয়স্ক সময়ের কথা বলা হয়েছে, রেস্টলেসনেস মানে অস্থির কিছু সময়ের কথা বলা হয়েছে, হিরোইজমের কথা বলা হয়েছে। তো এখানে আমি আবার আসি যে সামারিতে বলা হয়েছে ইন দিস মনোলগ, এখানে ড্রামাটিক মনোলগ, এটা একটা ইউলিসিস রিফ্লেক্ট অন হিজ লাইফ আফটার রিটার্নিং ফ্রম হিজ অ্যাডভেঞ্চার্স। এখানে বলা হয়েছে ইউলিসিসের যে অ্যাডভেঞ্চার করা হয়েছে, যে যুদ্ধ করা হয়েছে, তারপর যে ফিরে এসেছে সেই সময়ের কথা তিনি বলা হয়েছে। হি ফাইন্ড হিমসেলফ বোর অ্যান্ড রেস্টলেস উইথ ডোমেস্টিক লাইফ, তিনি খুবই বোর ফিল করছেন এবং রেস্টলেস অস্থির ফিল করছেন তার এই ডোমেস্টিক সাধারণ জীবনযাপনের উপর আর কি। ইয়ার্নিং ফর ওয়ান লাস্ট জার্নি হি এক্সপ্রেসেস হিজ ডিজায়ার টু এক্সপ্লেন নিউ ল্যান্ডস অ্যান্ড এমব্রেস চ্যালেঞ্জেস আনটিল দ্য এন্ড অফ হিজ লাইফ, রিফিউজিং টু সেটেল ফর এ মানডেন এক্সিস্টেন্স। এখানে বলা হয়েছে মূলত, আমি হুবহু বা ইংলিশ করছি না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের বলছি যে এখানে তিনি আবার একটা শেষ জার্নিতে যেতে চান এবং তার ডিজায়ার সেটা হলো যে তিনি নিউ ল্যান্ডস এবং নিউ চ্যালেঞ্জেস, এমব্রেস মানে এখানে আলিঙ্গন করা বোঝানো হয়েছে, বা মানে চ্যালেঞ্জেস যেতে চায়। এমব্রেস শব্দের অর্থ হলো আর কি আলিঙ্গন করা, এখানে আলিঙ্গন করা বা হাক করা যেটাকে বোঝায়, কিন্তু এখানে বলেছেন তিনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে চান। গ্রহণ অর্থে এখানে বোঝানো হয়েছে আনটিল দ্য এন্ড অফ হিজ লাইফ, যতদিন পর্যন্ত না তার জীবন শেষ হয়ে যাবে। রিফিউজিং টু সেটেল ফর এ মানডেইন এক্সিস্টেন্স, এই লাইনটা তোমরা আমাকে জানাবে যেটার বাংলা অর্থ কি। তো তারপরে আমরা আছি এখানে দ্য প্যাট্রিয়ট নিয়ে আমার অলরেডি আর একটা ভিডিও আছে, সেই ভিডিওটার লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্যাট্রিয়টে আমরা নর্মালি পাচ্ছি যে রবার্ট ব্রাউনিং প্যাট্রিয়ট কবিতাটি লিখেছেন এবং তিনি পাবলিশিং ডেট হলো এটা 1855, 1855, পাবলিশড ইন ম্যান অ্যান্ড উইমেন। টাইপ অফ পয়েমস হলো, এটাও একটা ড্রামাটিক মনোলগ। রাইম স্কিম বা স্টাইল হলো এ বি এ ইন ইচ স্ট্যান্ডাতে, তার এটা এ বি এ রাইম স্ক্রিনটা আছে। এবং এখানে মেইন থিম হলো হিরোইজম, বিট্রেয়াল, ফেম অ্যান্ড রিগ্রেট। তো এখানেও হিরোইজম, প্রতারণা করার ব্যাপারটা বোঝানো হয়েছে, ফেম মানে হলো খ্যাতি, এবং রিগ্রেট কিছুটা অনুতপ্ত ফিল করা, এসব হলো এই কবিতার মেইন থিম। তো আমরা সামারিতে চলে আসি, যে সামারিতে বলা হয়েছে দ্য স্পিকার রিকলস এ টাইম হোয়েন হি ওয়াজ সেলিব্রেটেড অ্যান্ড অ্যাডোর্ড বাই দ্য পাবলিক। এখানে বলেছে স্পিকার রিকলস টাইম, একটা সময়ের কথা চিন্তা করেন যেখানে তিনি কি হয়েছেন, সেলিব্রেটেড করা হচ্ছে পাবলিকলি। এখানে মূলত প্যাট্রিয়টে বলা হয়েছে যে প্যাট্রিয়ট কবিতা যখন একজন দেশপ্রেমিক যুদ্ধ শেষ করে দেশে আসে তখন তাকে কিভাবে ওয়েলকাম করা হয় সেই ব্যাপারটাই মূলত এই কবিতায় আলোচনা করা হয়েছে। হাউএভার হিজ গ্লোরি হ্যাজ ফেডেড অ্যান্ড নাও হি ইজ বিং লেড টু ডেথ বাই দ্য সেম পিপল হু ওয়ান্স চিয়ার্ড ফর হিম। এখানে বলা হয়েছে কি হিজ গ্লোরি ইজ ফেডেড, তার যে অর্জনটা, গ্লোরি অর্থ কি বাংলা অর্থ আমার ঠিক মনে আসছে না এখন, যে সেটা ফেডেড হয়ে গিয়েছে, কমে গিয়েছে। নাও হি ইজ বিং লেড টু হিজ ডেথ, এবং সে মৃত্যুর দিকে আস্তে আস্তে ঢলে পড়ছে। বাই দ্য সেম পিপল হু ওয়ান্স চিয়ার্ড ফর হিম, এবং যেসব মানুষরা তাকে চিয়ার করতো, তার গৌরবকে, তার গ্লোরিকে জাস্টিফাইড করতো, সেসব মানুষগুলো এখন কি হয়েছে, তার এই যে চিয়ার করাটা, তাকে যে ইন্সপায়ার করাটা, সেই ব্যাপারটি আস্তে আস্তে ফেডেড বা মলিন হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে জীবন থেকে। দ্য poem reflect on the fickleness of public opinion and consequences of being a patriot in a volatile society। এখানে বলা হয়েছে মূলত এখানে যে fickleness of public opinion মানে fickle minded people বলে, সংকীর্ণ মনোমানসিকতার মানুষরা যেরকম থাকে সেরকম মানুষের কথা এখানে বলা হয়েছে। যে একসময় প্যাট্রিয়টকে সবাই, সে একই কথা আবার বলছি, যে একসময় প্যাট্রিয়টকে সবাই অনেক ইন্সপায়ার করতো, সে খুবই একজন সম্মানিত মানুষ ছিল, তাকে সবাই অনার করতো যখন দেশে সে ফিরে আসে। কিন্তু একটা সময়ে সব কিছু ফেড হয়ে যায়, মলিন হয়ে যায়, তখন তিনি সোসাইটির একটা সাধারণ মানুষে পরিণত হয়। তো
এখানে এই পর্যন্তই। আরও এখানে অনেক কবিতা আছে, যেমন ফার্ন হিল আছে, এ পেয়ার ফর মাই ডটার আছে, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার আছে, সব আছে। কিন্তু আমি আজকে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তো আমি নেক্সট ভিডিওতে ফার্ন হিল, এ পেয়ার ফর মাই ডটার এবং হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার সম্পর্কে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। এবং আমার পেজটিকে লাইক করে দিবে পোয়েটিক পেপারস, এবং কমেন্ট করতে ভুলবে না কে কোন টপিকে ভিডিও চাও। এবং পেইড কোর্সের জন্য অবশ্যই আমাকে ইনবক্স করবে। পেইড কোর্স বলতে এখানে পেইড হ্যান্ড নোটসের কথা বলা হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।